আমি আগেই বলেছি কয়েকবার প্রলাপ এবং বিলাপ হয়ে যায় যদি আনস্ট্রাকচার সংলাপ। যে সংলাপ আমরা অতীতে দেখেছি, সংলাপটি স্ট্রাকচার করার প্রয়োজন রয়েছে এবং স্ট্রাকচার করার অর্থ হলো এই যে প্রাথমিকভাবে একটি মূল উদ্দেশ্যটা কি সেটা সম্বন্ধে আমাদের প্রাথমিকভাবে শিক্ষিত হতে হবে। এবং সেই মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি দল নিরপেক্ষ সরকার গ্রহণযোগ্য যাতে একটি নির্বাচন করতে পারে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, সে ধরনের একটি পদ্ধতিটি এগিয়ে যাওয়ার জন্য। ওপেন ফিল্ডে যে আমরা আসুন আগে আলাপ করি তারপর দেখবো সেটা বুঝতে হয় না। এবং উনি অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, আমি বলবো উনি সরকারের ছিলেন অনেকদিন, ওনার প্রশাসনিক দক্ষতা এবং সব দিকে আমি আশা করি উনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন যে সংলাপ যাতে একটু ফলপ্রসূ সংলাপের জন্য আমরা এগোতে পারি। যদি সংলাপ না হয়, যদি এই সরকারের অধীনে যা প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন যে বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী এই সরকারের অধীনেই নির্বাচন হবে, তাহলে হয়তো তখন একটি ভীষণ সংঘাত পরিস্থিতি চলে আসবে। এবং বিগত 4টি যে নির্বাচন হলো, 4টি সিটি কর্পোরেশনে, সেই নির্বাচনে আমরা মনে করি এবং অনেকেই মনে করে যে জনগণ মোটামুটিভাবে একটি অনাস্থা দিয়েছে এই সরকারের। বলতে পারে যে সিটি কর্পোরেশনের জাতীয় নির্বাচন এক না। আমরা মনে করি এটা একটি প্রতিফলন হয়েছে বলে না। অনেক জরিপ হয়েছে। প্রথম আলোর জরিপ বলেছে 90% লোক চায় যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে। কাজে আমি আশা করবো যে এই ব্যাপারে সরকার উদ্যোগী হবে এবং অবজেক্টিভ হবে, কোনো একগুঁয়েমির থেকে বেরিয়ে এসে একটি যাতে অর্থবহ একটি সংলাপ সব রাজনৈতিক দলের মাঝে হয় এবং সবার গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে আমরা সেটির প্রচেষ্টা নেওয়া দরকার। যদি সেটি না হয় তাহলে এই যে অর্থনীতি আমরা চেষ্টা করছি আর কি, এবং আফটারঅল এই দেশের অর্থনৈতিক উন্নয়নটা শুধু একটি সরকারের বিষয় না, এরপরে সরকার পরবর্তী সরকার যারা আসবে তারাও সেই উন্নয়নের অংশীদার হতে হবে। ডক্টর ওসমান ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রাজনৈতিক আলোচনার থেকে বেশি চলে গেলে আবার মূল প্রসঙ্গ থেকে দূরে চলে যাব। আমাদের এখানে আমাদের তরুণ বন্ধুরা রয়েছেন, তারা দু একটি প্রশ্ন করবেন মাননীয় অর্থমন্ত্রীর কাছে। আমি দেখলাম অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসছে, আমি তাদের মধ্যে সবাইকে সুযোগ দিতে পারবো না, আগেই দুঃখ প্রকাশ করে রাখছি। আমি প্রথমেই প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান, প্রাইম ইউনিভার্সিটি, ঢাকা। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই যে 2012-13 সালের সংশোধিত বাজেটে কৃষি ভর্তুকি ছিল 12,000 কোটি টাকা, 2013-14 সালের বাজেটে করা হয়েছে 9,000 কোটি টাকা। এই যে কৃষিকাজের ভর্তুকি কমানো হয়েছে, এটা কতটা যুক্তিসঙ্গত? ধন্যবাদ, এটি আপনার কাছে জানতে চাই, আশা করি উত্তর পাবো। ধন্যবাদ। গত বছরও 9,000 কোটি টাকার বাজেট ছিল, ভর্তুকি ছিল, কিন্তু বকেয়া দিতে হয়েছে কিছু, এবং সেই বকেয়াটা দেওয়ার ফলে আগামী বছরে কোনো বকেয়া থাকছে না। সুতরাং এই জন্য এটা কমেছে, 12,000 কোটি কমায় 9,000 হয়েছে। তবে এটাও বলেছি আমার বাজেট পত্রিকায় যে কৃষির কোনো রকমের প্রয়োজন এই সরকার কখনো তাতে আপত্তি করে না। সৈয়দা লোসনা আক্তার, প্রাইম ইউনিভার্সিটি, আপনি আবাসন কালো টাকা বিষয়ে একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে কালো টাকা সাদা করার জন্য আবাসন প্রকল্পে এই টাকাটি বিনিয়োগের কথা বলা হয়েছে, কেন উন্নয়নমূলক খাতগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আবাসন খাতে এই টাকাটি বিনিয়োগের সুবিধা রাখা হলো? ধন্যবাদ। কালো টাকা সাদা বলে কিছু নাই, অপ্রদর্শিত আয় সেটা প্রদর্শন করার ব্যবস্থা থাকে, তার জন্য জরিমানা হয়। আবাসন খাতে জরিমানা করা হয় নাই, এবং তার কারণটা হলো আবাসন খাত গত বছর খুব কষ্ট পেয়েছে, এবং তার প্রধান কারণ তাদের দোষটা হলো আমরা সংযোগ দিতে পারি নাই বিদ্যুতের, গ্যাসের, তার জন্য তারা কোনো কিছু করতে পারেনি। এবং আবাসন খাত কিন্তু উন্নয়নের জন্য বেশ একটা ভালো খাত। অন্যান্য যারা উন্নত দেশ সেখানে আবাসন খাতটাই রেট অফ গ্রোথ ডিটারমিন করে। সুতরাং এটা একটা ভুল বোঝার কোনো কারণ নেই, সেই সুযোগটা দেওয়া হয়। এই প্রসঙ্গে আমি কৃষি সংক্রান্ত ব্যাপারে বলতে চাই, গত বছরের কৃষি প্রবৃদ্ধি কিন্তু গত 10 বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। আমরা আবার এটা আপনি কনটেস্ট করতে পারেন, কিন্তু সব জায়গাতে বলা হয়েছে 1.18 বা এই জাতীয় একটা কিছু হয়েছে, গত 10 বছর সবচেয়ে কম। এটির কারণ অনুসন্ধান করা প্রয়োজন। ভর্তুকি দিয়েছে, অন্যান্য প্রণোদনা গিয়েছে, এ সত্ত্বেও কৃষি প্রবৃদ্ধি কম হয়েছে। কালো টাকা সংক্রান্ত ব্যাপারে আমি বলবো যে অপ্রদর্শিত আয় আর অবৈধ আয় ব্যস্ত রয়েছে। একজন হয়তো রিপোর্ট না করতে পারে
সেই আয়টা প্রদর্শিত